আজ আপনি যা দেখতে যাচ্ছেন তা শুধু একটা মাছ ধরার গল্প না, বরং সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক অবাক করা বাস্তবতা। জাপানি ম্যাকারেল, যাকে বাংলাদেশের অনেকেই সুরমা মাছ নামে চেনে, এই মাছ শুধু সুস্বাদুই না, বরং এর পেছনের গল্পটা আরও বেশি ইন্টারেস্টিং। বাংলাদেশের বঙ্গোপসাগরেও এই মাছ প্রচুর পাওয়া যায়, কিন্তু মজার বিষয় হলো এই মাছ ধরা হয় একেবারে ভিন্ন পদ্ধতিতে, যেটা অনেক সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। লম্বা সরু শরীর, রূপালি ঝকঝকে আঁশ আর তীক্ষ্ণ গঠন, এই মাছ যেন সমুদ্রের এক নিখুঁত যোদ্ধা। এই গঠনই তাকে সাহায্য করে উত্তাল ঢেউ আর কঠিন পরিবেশে টিকে থাকতে। শুধু তাই নয়, এই মাছ পুষ্টিগুণেও ভরপুর। ওমেগা-3, প্রোটিন এবং নানা গুরুত্বপূর্ণ উপাদান থাকায় এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় সামুদ্রিক মাছ। বিশেষ করে জাপানে এই মাছ দিয়ে তৈরি হয় বিখ্যাত সুশি আর সাশামি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত জনপ্রিয় এই মাছ কিভাবে ধরা হয়? চলুন এবার ঢুকে যাই সেই রহস্যময় জগতে। সমুদ্রের মাঝে ছোট ছোট ট্রলার আর বিশাল বড় জাহাজ, দুটোর কাজ এক হলেও পদ্ধতি এক নয়। ছোট জেলেরা সাধারণত ব্যবহার করে খেয়া জাল বা পুরসেন জাল। তারা অপেক্ষা করে মাছের জাক আসার একটা সুযোগ, একটা মুহূর্ত। যেই মাছের জাক চোখে পড়ে তখনই বিশাল জাল ছুড়ে দেওয়া হয় পানিতে। কয়েক মিনিটের উত্তেজনা, তারপর ধীরে ধীরে জাল তুলে ফেলা হয়। এই পদ্ধতিতে একবারে 20 থেকে 25 কেজির বেশি মাছ ওঠে না, আর একবার জাল পড়ার পর মাছের জাক আর সেখানে থাকে না। তাই আবার খুঁজতে হয় নতুন একটা ঝাঁক, নতুন একটা সুযোগ। আর অন্যদিকে বিশাল জাহাজগুলো ব্যবহার করে ট্রলনেট। এটা অনেক বেশি আধুনিক আর অনেক বেশি কার্যকর। একটা ছোট্ট বোট জাল নিয়ে ঘিরে ফেলে পুরো মাছের জাককে। তারপর ধীরে ধীরে সেই জাল বন্ধ করে ফেলা হয় নিচ থেকে। মনে হয় যেন সমুদ্রের মাঝে একটা বিশাল ফাঁদ তৈরি হলো। এরপর শুরু হয় টানার কাজ। ধীরে ধীরে জাল উঠে আসে পানির উপরে, আর সাথে উঠে আসে হাজার হাজার মাছ। এই পদ্ধতিতে একসাথে কয়েক টন মাছ ধরা সম্ভব। মাছগুলো ছোট হওয়ায় ভ্যাকুয়াম সিস্টেম দিয়ে সরাসরি জাহাজে তুলে ফেলা হয়। কিন্তু কাজ এখানেই শেষ না। মাছ ধরা যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন হচ্ছে সেগুলোকে তাজা রাখা। কারণ এই মাছ পানির বাইরে বেশিক্ষণ বাঁচতে পারে না। তাই ধরার সাথে সাথেই মাছগুলোকে বরফের মধ্যে রাখা হয়। বড় জাহাজে থাকে আলাদা হিমায়িত রোম, আর ছোট ট্রলারে থাকে বরফের স্তূপ, যেন প্রতিটি মাছ একদম টাটকা থাকে। মাছ ধরা শেষ হলে সব জাহাজ চলে আসে কারখানায়। এখান থেকেই শুরু হয় আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে মাছগুলোকে রাখা হয় বরফে ঢেকে, যাতে গুণগত মান ঠিক থাকে। তারপর শুরু হয় বাছাই। কর্মীরা প্রতিটি মাছ আলাদা করে দেখে, তার রং, আকার, ত্বকের অবস্থা ভালো আছে কিনা। যে মাছ ভালো না তার সাথে সাথেই বাদ দিয়ে দেওয়া হয়, কারণ আন্তর্জাতিক বাজারে মানের সাথে কোনো আপোষ নেই। এরপর মাছগুলোকে পরিষ্কার করা হয়। ময়লা, আঁশ আর ভেতরের অবাঞ্ছিত অংশ সরিয়ে ফেলা হয়। জীবাণুমুক্ত পানি দিয়ে ধুয়ে ফেলা হয় সব মাছ। কখনো বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া দূর করার জন্য। এরপর আসে কাটিং প্রক্রিয়া। বড় মাছগুলোকে ছোট ছোট টুকরা করা হয়, আর ছোট মাছগুলোকে মাঝখান থেকে ভাগ করা হয়। আধুনিক মেশিন দিয়ে মাথা আর লেজ আলাদা করে ফেলা হয়। সবকিছু দ্রুত, নিখুঁত আর হাইজেনিক ভাবে করা হয়। এরপর মাছগুলোকে দ্রুত হিমায়িত করা হয়, কারণ এই ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাতেই টিকে থাকে স্বাদ আর পুষ্টিগুণ। 10 ডিগ্রি তাপমাত্রার বিশাল রুমে রাখা হয় মাছগুলো। তারপর প্যাকেজিং করা হয়। এমনভাবে প্যাক করা হয় যেন আপনি বাসায় নিয়ে সরাসরি রান্না করতে পারবেন। এই মাছ শুধু জাপানি নয়, সারা বিশ্বে রপ্তানি করা হয়। ফ্রোজেন, টিনজার, এমনকি বিভিন্ন সস দিয়ে সংরক্ষিত অবস্থাতেও পাওয়া যায়। চাহিদা এত বেশি যে আন্তর্জাতিক বাজারে এর মূল্য অনেক। কিন্তু এর পেছনে আছে একটা দুঃখজনক বাস্তবতা। অতিরিক্ত মাছ ধরার কারণে এই মাছ এখন ধীরে ধীরে বিলুপ্তির পথে। বিশেষ করে ডিম পাড়ার মৌসুমেও মাছ ধরা হচ্ছে। যদিও জাপান সহ অনেক দেশে এটার উপর কড়া নিয়ন্ত্রণ দিয়েছে, কিন্তু সব জায়গায় সেই নিয়ম মানা হয় না। বন্ধুরা, সমুদ্রের এই ছোট্ট মাছ আমাদের কাছে শুধু খাবার, কিন্তু এর পেছনে বিশাল এক ইন্ডাস্ট্রি, অসংখ্য মানুষের পরিশ্রম আর একটা অজানা গল্প। যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এই মাছ দিয়ে বাংলাদেশও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। বন্ধুরা, সুরমা মাছের এই যাত্রার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।